আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন। আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে জেনে গেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অস্বাভাবিক লাগছে না বিষয়টা? এমন অভিনন্দন ভারতের আর কোনো অঙ্গরাজ্যের নির্বাচনে কোনো মার্কিন প্রেসিডেন্ট পাঠিয়েছেন কি? আপনারা নিশ্চয়ই ভাবছেন, এটা কি অস্বাভাবিক কূটনীতি নাকি বড় কোনো রাজনৈতিক বার্তা? এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করতে এই প্রতিবেদন। যদি কোনো বড় রাজনৈতিক বার্তা হয় বা অস্বাভাবিক কূটনীতি যেটাই হোক না কেন, এই সব প্রশ্ন নিয়ে আলোচনা করতে গেলে আমরা পুরো বিষয়টি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ, দয়া করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আপনাদের আপনাদের অনুরোধ যে মতামত দেবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার যে সামাজিক মাধ্যম, যেটা এক্স হ্যান্ডেল, সেখানে তিনি অভিনন্দন বার্তা দিয়েছেন। এই খবর সংবাদ মাধ্যমকেও দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই। এবং খবরটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একটি দেশের প্রেসিডেন্ট কেন আর এক দেশের একটি অঙ্গরাজ্যের নির্বাচনে ফল নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া দেবেন? এটা কি নিছক সৌজন্য, নাকি এর ভেতরে আছে বড় রাজনৈতিক বার্তা, কূটনৈতিক সংকেত এবং মোদিকে ঘিরে ট্রাম্পের বিশেষ রাজনৈতিক হিসাব কোনটা আছে? অথবা ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আদর্শগত কোনো সংকেত কি আছে? আজ আমরা দেখব ঘটনাটি আসলে কতটা অস্বাভাবিক। ইতিহাসে এর আগে এমন কিছু দেখা গেছে কি না, এবং কেনই বা পশ্চিমবঙ্গকে আলাদা করে চিহ্নিত করে অভিনন্দন বার্তা পাঠালেন আমেরিকার প্রেসিডেন্ট। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এবং সেই অভিনন্দনে তিনি বলেছেন এই জয়কে হিস্টোরিক এবং ডিসিসিভ এই বলে অভিহিত করেছেন। এই বক্তব্যটি আগেই বলেছি হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাইয়ের নামেও উদ্ধৃত হয়েছে, যেখানে বলা হয়েছে যে ট্রাম্প গত মাসে মোদির সঙ্গে ফোনালাপে তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন এবং এখন আবার এই নির্বাচনী জয়ের জন্য মোদিকে বিপুল অভিনন্দন জানিয়েছেন। খেয়াল করুন, এখানে অভিনন্দনটি পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বকে নয়, সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে ঘিরে নির্মিত হয়েছে। একই সঙ্গে তামিলনাড়ু, কেরালা, আসাম, পুদুচ্চেরিতে ভোট হলেও ট্রাম্পের বার্তায় সেই রাজ্যগুলোর নাম পর্যন্ত নেই, আছে শুধুই পশ্চিমবঙ্গ। কেন এমনটা হলো? এটা কি অস্বাভাবিক নয়? আসল প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রকাশ্য অভিনন্দন কি স্বাভাবিক কূটনৈতিক রীতি? সংক্ষেপে উত্তর হলো না, এটি সাধারণ রুটিনের মধ্যে পড়ে না। মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত অন্য দেশের জাতীয় নির্বাচন, সরকার প্রধান নির্বাচন, রাষ্ট্রপ্রধান নির্বাচন বা বড় কোনো কূটনৈতিক মাইল ফলক নিয়ে প্রতিক্রিয়া জানান। 2014 সালে বারাক ওবামা ভারতের জাতীয় নির্বাচনের সমাপ্তি উপলক্ষে বিবৃতি দিয়েছিলেন,
কিন্তু সেটি ছিল সমগ্র ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে, কোনো নির্দিষ্ট রাজ্যের বিধানসভা ফল নিয়ে নয়। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী যে মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং, কিংবা ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীকেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। সুতরাং একইভাবে 2021 সালে নরেন্দ্র মোদী আবার জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছিলেন। আর 2024 সালে ট্রাম্পের পুনর্নির্বাচনের পরও মোদী তাকে শুভেচ্ছা জানান। এগুলো সবই জাতীয় পর্যায়ের নেতা নেত্রীর নির্বাচন কিংবা আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের ফল নিয়ে ট্রাম্পের অভিনন্দন বার্তাটি নিঃসন্দেহে ব্যতিক্রমী। এখানে কেউ বলতে পারেন অভিনন্দন তো অভিনন্দনই, এতে এত অবাক হওয়ার কি আছে? কিন্তু কূটনীতিতে কোন স্তরের ঘটনাকে কে গুরুত্ব দিচ্ছে, বিশেষত আমেরিকার মতো দেশ গুরুত্ব দিচ্ছে, সেটা একটা বড় জিনিস, সেটাই আসল বার্তা। একটি বিদেশি শক্তি, তাও আবার আমেরিকার মতো দেশ, সে যদি কোনো দেশের কেন্দ্রীয় সরকারের বদলে বা কেন্দ্রীয় পরিসরের বাইরে গিয়ে একটি রাজ্য নির্বাচনের ফল আলাদা করে হাইলাইট করে, তাহলে সেটি নিছক সৌজন্যের থেকেও বেশি কিছু বোঝায়। দেখা যাক ইতিহাস কি বলে। ইতিহাসে এর আগে কি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কোনো বিধানসভায় জয়ী পক্ষকে এমন অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে কি? আমি যে প্রতিবেদনগুলো দেখেছি, সেখানে পশ্চিমবঙ্গের এই ঘটনাকে ঘিরে বিস্তর কভারেজ আছে। কিন্তু আগের কোনো ভারতীয় রাজ্য বিধানসভা নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট, সে যে কোনো প্রেসিডেন্ট, তার এরকম কোনো প্রকাশ্য অভিনন্দনের কোনো উদাহরণ নেই। ইতিহাসে কখনো হয়নি এমন ঘটনা। কারণ হোয়াইট হাউসের আর্কাইভ ও প্রচলিত কূটনৈতিক বিবৃতির ধরন দেখলে বোঝা যায়, মার্কিন প্রতিক্রিয়া সাধারণত জাতীয় নির্বাচন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের উচ্চস্তরের ঘটনার দিকেই কেন্দ্রীভূত থাকে। এবার দেখা যাক সম্ভাব্য কারণ কি হতে পারে যে পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য ট্রাম্প পাঠালেন তার অভিনন্দন বার্তা। কারণ একটা নয়, একাধিক। প্রথম সম্ভাব্য কারণ হলো পশ্চিমবঙ্গের ফলকে একটি বড় রাজনৈতিক মোড় হিসেবে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে আমেরিকায় এই জয়কে হিস্টোরিক, ডিসিসিভ, ল্যান্ডমার্ক এবং ব্রেক থ্রু ধরনের ভাষায় বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এটি কেবল আরেকটি রাজ্য জয়ের খবর নয়, এটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে মার্কিন দুনিয়ায় এবং সারা পাশ্চাত্য দুনিয়ায়, যেন ভারতের জাতীয় রাজনীতির এক নতুন ক্ষমতার মানচিত্র তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেখানে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটলে তা স্বাভাবিকভাবেই দিল্লির রাজনীতির সঙ্গে জুড়ে যায়। কিন্তু এখন দেখা গেল শুধু দিল্লির রাজনীতি নয়, এটা ছাপ ফেলেছে সারা পশ্চিমী দুনিয়ার রাজনীতিতেও। দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে ট্রাম্প মোদির ব্যক্তিগত রাজনৈতিক সমীকরণ। প্রকাশিত বিবরণে দেখা যাচ্ছে বার্তাটি রাজ্য নেতৃত্বকে দেননি ট্রাম্প, তিনি দিয়েছেন সরাসরি মোদিকে। মোদির নেতৃত্বকে কেন্দ্র করে লেখা হয়েছে। এতে বোঝা যায় ট্রাম্প এই জয়কে বিজেপির একটি রাজ্য জয় হিসেবে নয়, মোদির নেতৃত্বের সাফল্য হিসেবে ফ্রেম করতে চেয়েছেন। এই ধরনের ভাষা দুই নেতার পারস্পরিক রাজনৈতিক সখ্যের ইঙ্গিত বহন করতে পারে এবং সেটা করছে। তৃতীয় কারণ,
বার্তার লক্ষ্য শুধু ভারত নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও। একটি বড় রাজ্যে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপির সাফল্যকে সামনে এনে ট্রাম্প দেখাতে চাইছেন যে মোদি এখনো শক্তিশালী নন, শুধু তিনি আরও শক্তিশালী হয়েছেন, নির্বাচনীভাবে আরও কার্যকর এবং আন্তর্জাতিকভাবে তিনি আরও গ্রহণযোগ্য অংশীদার হয়েছেন। কূটনীতিতে অনেক বার্তাই একসঙ্গে একাধিক মানুষের উদ্দেশ্যে পাঠানো হয়। বন্ধুরাষ্ট্র, প্রতিদ্বন্দ্বী শক্তি, বিনিয়োগকারী মহল, এমনকি নিজের দেশের রাজনৈতিক শ্রোতাদের দিকেও, নিজের দেশের রাজনীতিকে লক্ষ্য করেও। এবং সর্বশেষ চতুর্থ কারণ, যে কারণটা এই উপমহাদেশের সঙ্গে জড়িয়ে আছে, এই নির্বাচনে পশ্চিমবঙ্গে ধর্মীয় মেরুকরণ যেভাবে হয়েছে ও যতটা প্রবলভাবে হয়েছে, সেটা ভারতের অন্য কোনো রাজ্যের নির্বাচনে কখনো হয়নি। এমনকি এর গুরুত্ব অসমের থেকেও বেশি। দেখুন, বিজেপি হিন্দুত্ববাদী দল, একথা সারা দেশ নয় সারা পৃথিবী জানে, কিন্তু একটি রাজ্যের মানুষ ধর্মীয় মেরুকরণের উপর নির্ভর করে ভোট দিচ্ছে, এটা কিন্তু ভারতেই প্রথম হলো। হিন্দুত্ববাদী দল বিজেপির পক্ষে ভোট দিয়েছে হিন্দুদের অন্তত ৮০ থেকে ৮৫% মানুষ। যে রাজ্যের দখল গত ৫০ বছরে কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেসের শাসনে ইসলামী শক্তিকে প্রবল করেছে, সবল করেছে, সেই শক্তির এই ভয়ঙ্কর পরাজয় একটি রাজ্য শুধু নয়, সমস্ত পৃথিবী জুড়ে রাজনীতিবিদদের নজর কেড়েছে। এই নির্বাচনী ফলের পেছনে বাংলাদেশকেও একটি বার্তা দিলেন ট্রাম্প। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে বিজেপির অন্যতম বড় অভিযোগ ছিল বাংলাদেশের মৌলবাদী ও সন্ত্রাসী শক্তিকে সমর্থন করে একটি গ্রেটার ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ গঠনের ষড়যন্ত্রে মমতা লিপ্ত। এই অভিযোগ বিজেপির। মমতার খোলাখুলি ইসলামী উগ্রবাদকে মদদ দেয়া আন্তর্জাতিক দুনিয়ার নজরে এসেছে। বিজেপির জয় তাই বাংলাদেশের নরমপন্থী মৌলবাদী দল বিএনপি এবং উগ্রপন্থী মৌলবাদী দল জামাত ও তার সঙ্গী যে জঙ্গিরা আছে তাদের বার্তা দিল যে সাবধান। আমেরিকার সরকার পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে ইসলামী উগ্রপন্থা দমনে যে ব্যবস্থাই তারা নেবে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার তাকে সমর্থন করবে। পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় ভারতের বাংলাদেশ নীতিকেও আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা মুক্ত করার লক্ষ্যে ভারত ইতিমধ্যেই প্রবল চাপ দিতে শুরু করেছে। এর সঙ্গে যদি সেখানে হিন্দু নিগ্রহ বা হিন্দু হত্যার ঘটনা ঘটে, ভারত যে এখন আর মুখ বুজে থাকবে সে প্রশ্ন ওঠে না। ট্রাম্পের দল রিপাবলিক পার্টি মুসলিম তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে, আর ডেমোক্র্যাটরা আবার উল্টো পথে মুসলিম তুষ্টিকরণের পথের যাত্রী। সুতরাং বঙ্গ বিজেপির এই ল্যান্ডস্লাইড ভিক্টরি ট্রাম্পের হাত শক্ত করল, ট্রাম্পের নীতিকে আরও বেশি গভীর মাটিতে তার শেকড়টা বুনে দিল। এই সম্ভাব্যতা কিন্তু উড়িয়ে দেয়া যায় না। আর এজন্যেই ট্রাম্প নরেন্দ্র মোদীকে সমর্থন জানিয়েছেন। তিনি পুদুচ্চেরি, কেরালাম, তামিলনাড়ু, অসম কোনো জায়গার ভোট নিয়ে নরেন্দ্র মোদীকে অভিনন্দন পাঠাননি। অভিনন্দন পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের ভোট নিয়ে, ভোটে বিজেপির সাফল্য নিয়ে। এটা কিন্তু সহজ কোনো কথা নয়। এই কথা এটাই হচ্ছে জানা যাবে ভবিষ্যতে, আগামী দিনে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তাদের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করতেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর থেকে বাংলাদেশের জামাত, বিএনপি, এনসিপি থেকে শুরু করে যতগুলা মৌলবাদী রাজনৈতিক দল আছে,
এদের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক, একটা শঙ্কা কাজ করতেছে। এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হাসনাত আব্দুল্লাহ বলতেছে পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা ক্ষমতায় এসেছে। বিএনপির একাধিক নেত্রী শ্যামা ওবায়েদ, নিপুণ রায় থেকে শুরু করে সবাই বলতেছে পশ্চিমবঙ্গে যারাই ক্ষমতায় আসুক না কেন সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের পররাষ্ট্রনীতি যা ছিল তাই আছে তাই থাকবে, এখানে কোনো পরিবর্তন আসবে না যেই সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসুক না কেন। অর্থাৎ সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল বলার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে বিজেপি এসেছে নাকি তৃণমূল এসেছে সেটা তাদের দেখার বিষয় না, তাদের সাথে প্রত্যেকের সম্পর্ক ভালো আছে, ছিল, থাকবে। এইখানেই মূলত শঙ্কার বিষয়। দেখেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে, বিজেপি ধর্মীয় রাজনীতি করে নাকি উগ্রবাদী রাজনীতি করে সেটা একান্ত বিজেপির রাজনৈতিক প্রক্রিয়া কিংবা রাজনৈতিক চরিত্র, সেটা বিজেপি নির্ধারণ করবে। এটা নিয়ে আমার কথা বলার কোনো বিষয় না। বিজেপি কিভাবে রাজনীতি করবে কিভাবে করবে না সেটা নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের মানুষ, অর্থাৎ ভারতবর্ষের মানুষ। এইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের জামাত এবং বিএনপি বিশেষ করে এরা কেন শঙ্কার মধ্যে আছে, এই প্রশ্নটা আপনাদের কখনো জাগে না? গত পরশু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে যখন জঙ্গি বিরোধী কার্যক্রম শুরু করলো বাংলাদেশ আওয়ামী লীগ, জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছিল, ঠিক তখনই জামাত, শিবির, বিএনপি এবং ছাত্র দলের যারা উগ্রপন্থী টাইপের নেতা, যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, এরা পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে প্রবেশ করেছিল, অর্থাৎ অনুপ্রবেশ করেছিল। অনেকেই নেপাল থেকে বর্ডার ক্রস করে ভারতে ঢুকেছে, অনেকেই বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলা দিয়ে রাতের আধারে পালিয়ে ভারতে প্রবেশ করেছে। এরপর ভারতে গিয়ে তারা গরিব মুসলিম মেয়েদেরকে বিয়ে করেছে, সেখানে সংসার পেতেছে, তাদের ভিসা স্ট্যাটাস X1 ক্যাটাগরিতে পরিবর্তন করেছে। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। এখন জামাত, শিবির, বিএনপির যেই সব জঙ্গিরা ভারতে অবস্থান করতেছে, এরা ইন্টারন্যাশনাল যে জঙ্গি কানেকশন গুলো আছে, যে জঙ্গি নেটওয়ার্ক গুলো আছে, যেগুলো মূলত পাকিস্তান এবং তুর্কি থেকে নিয়ন্ত্রিত হয়, এই নেটওয়ার্কের সাথে ভারতবর্ষে অবস্থানরত জিহাদি, জঙ্গি, জামাতি, বিএনপির নেটওয়ার্ক গুলা সচল রাখার জন্য বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান বাংলাদেশের সাথে এবং পাকিস্তানের সাথে এবং তুর্কির সাথে, বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির সাথে, বিশেষ করে ISI, এই জঙ্গিরা পশ্চিমবঙ্গ থেকে ডিপোর্ট হবে। এবং আসামে বিজেপি সরকারে আসার পর আসাম এবং পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে এই জিহাদি জঙ্গিরা যারা 2010 সালের আগে কিংবা পরে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছে, এদেরকে লাথি মেরে বের করে দেওয়া হবে, এইটুক নিশ্চিত থাকেন। অর্থাৎ যারা এই মুহূর্তে মুসলিম সেজে কিংবা বাংলাদেশ থেকে গিয়ে কিংবা কলকাতার বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এইসব বানিয়েছে, এদের প্রত্যেকের কাগজপত্র পুনরায় যাচাই বাছাই করা হবে এবং যাচাই বাছাই করা হলে এরা ফেঁসে যাবে। এখন এরা যে আন্তর্জাতিক বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত, এরা যে জঙ্গি নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত এবং এদের সাথে যে বর্তমান জামাত এবং বিএনপির একটা গোল্ড কানেকশন আছে, এবং জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানের সময় এদের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা কিংবা জঙ্গিরা অনেক জায়গায় ফান্ডিং করেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ফান্ড গুলা গেছে। এই সব তথ্য বের হয়ে আসবে। এই তথ্য বের হয়ে আসলে এটা জনাব তারেক রহমান এবং জামাতের আমির শফিকুর রহমানের জন্য অনেকটা শঙ্কার, অনেকটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেবে এবং আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞাও আসতে পারে এই সরকারের উপর। এর কারণেই বিএনপি এবং জামায়াত আতঙ্কের মধ্যে আছে। এই জন্যই তারা বারবার বলার চেষ্টা করছে আমাদের পররাষ্ট্রনীতি কখনোই পরিবর্তন করা হবে না, অপরিবর্তনশীল। আমাদের পররাষ্ট্রনীতি সকল রাজনৈতিক দলের সাথেই সুসম্পর্ক রাখতে হবে, সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনিও কথা বলেছেন। আর এনসিপির জঙ্গিরা এই জঙ্গি নেটওয়ার্কের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে তারা ভয় পাচ্ছে যে যদি কোনো কারণে পশ্চিমবঙ্গ থেকে এই জঙ্গিদেরকে ডিপোর্ট করা হয়, বাংলাদেশে লাথি মেরে ঢুকিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এদের থলের যে বিড়ালগুলো আছে, জুলাই আগস্টের সময় মুর্শিদাবাদে, মালদহে বসে এই জঙ্গিরা যেভাবে মিটিং করেছে, যেভাবে ফান্ড কালেকশন করে সেটা আবার বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে, এইসব তথ্য সামনে চলে আসবে। বর্তমান প্রেক্ষাপটে মাত্র 3 মাসের ব্যবধানে বিএনপি সর্বোচ্চ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি আপাদমস্তক ব্যর্থ সরকার হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। জ্বালানি সংকট, খাদ্য সংকট, বিদ্যুৎ সংকট, সেচের পানি নাই, ওষুধ নাই, হামের টিকা নাই, শত শত শিশু মারা যাচ্ছে। বিএনপির এই ব্যর্থতা এবং জামাতের
তাদের যে নিজস্ব অপকর্ম আছে, দলীয় অপকর্ম আছে, এগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশে চমৎকার ভাবে গুজব রটানো হবে, যেটা ইতিমধ্যে রটানো শুরু হয়ে গেছে। যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর, আসামে বিজেপি ক্ষমতায় আসার পর সেখানকার মুসলিম যারা আছে তাদেরকে মারপিট করা হচ্ছে, তাদের উপর নির্যাতন করতেছে, জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপির নেতাকর্মীরা হামলা চালাচ্ছে। দেখেন, পশ্চিমবঙ্গে একাধিক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের যেসব সন্ত্রাসীরা বিজেপির নেতাকর্মীদের উপর হামলা করেছিল ক্ষমতায় থাকাকালীন, সেই সব সন্ত্রাসীদেরকে বিজেপির নেতাকর্মীরা উত্তম মধ্যম দিচ্ছে। এখানে মুসলিম সম্প্রদায়কে টেনে এনে এই যে একটা বাংলাদেশে নাটক শুরু করার প্রবণতা দেখতে পাচ্ছি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে, এইটা প্রকট আকার ধারণ করবে। কিভাবে করবে আমি আপনাদেরকে বলি। ধরেন, পশ্চিমবঙ্গের একটা বদমাইশ মুসলিম, সে অতীতে কংগ্রেসের হয়ে বিজেপির সাথে খারাপ আচরণ করেছে। এখন স্বাভাবিকভাবেই বিজেপি ক্ষমতায় এসেছে, বিজেপির সেই নির্যাতিত নেতা কিংবা কর্মী কিংবা সমর্থক, তার তো একটা ক্ষোভের জায়গা আছে। সে স্বাভাবিকভাবেই কংগ্রেসের সেই মুসলিমের উপর একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে কিংবা একটা আঘাত করার চেষ্টা করবে। এটা করতেই পারে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। দ্যাট মিনস এইটা না যে সংখ্যালঘু মুসলমানদেরকে বিজেপির নেতাকর্মীরা, হিন্দু নেতাকর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে হামলা করতেছে, কিন্তু বাংলাদেশের দালাল গণমাধ্যম, দালাল মিডিয়া এইসব ব্যাপক আকারে প্রচার করবে। পশ্চিমবঙ্গে আমার ভিডিও যারা দেখেন, আপনারা খেয়াল করবেন বাংলাদেশের গণমাধ্যমগুলোতে খুব শীঘ্রই প্রচার করা হবে পশ্চিমবঙ্গে আসামে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপির নেতাকর্মীরা মুসলিমদের উপর হামলা চালাচ্ছে, তাদের ঘরবাড়িতে আগুন দিচ্ছে, তাদের মা বোনদেরকে ধর্ষণ করতেছে, অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। এ ধরনের সংবাদ আপনারা দেখতে পাবেন। কারণ এই সংবাদ বাংলাদেশে প্রচার করার একমাত্র কারণ বিএনপি ব্যর্থ। এই ব্যর্থতাকে ধামাচাপা দিতে হবে। বাংলাদেশে সংখ্যালঘু যে কার্ড সবসময় বিএনপি এবং জামাত খেলেছে, এটা তারা পুনরায় খেলার চেষ্টা করবে। এবং জামাত তাদের যে বিভিন্ন ধরনের অপকর্ম, এগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য এই সংখ্যালঘু নির্যাতনের একটা কার্ড খেলবে। এর মাধ্যমে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে, একটা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবে। এইটা ডিপ স্টেট পরিকল্পনা হতে পারে, আইএসআই পরিকল্পনা হতে পারে যে কোনো কিছু, আমি নিশ্চিত করে বলতেছি না। তবে বাংলাদেশের হিন্দুরা আপনাদের জন্য অশেষ দুর্গতি অপেক্ষা করতেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এটা আমার মুখের কথা না, আমি যে কথাগুলো বললাম এইগুলা যদি না ঘটে তখন আপনারা আমাকে বলবেন যে আপনি কোথায় থেকে বলেছিলেন, কই থেকে বলেছিলেন, আমি তখন সেটা আপনাদেরকে ব্যাখ্যা দেব। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যখন নির্যাতন করা হবে, তখন হিন্দুদের কতগুলা দালাল আছে, যেমন গয়েশ্বর রায় বিএনপির নেতা, তার পুত্রবধূ নিপুণ রায়, নতুন আরেকটা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক, বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা ঠাকুর, আরেক বদমাইশ গোবিন্দ প্রামাণিক, এই দালালদেরকে দিয়ে এই বিষয়গুলোকে নরমালাইজ করার চেষ্টা করবে জামাত এবং বিএনপি। অর্থাৎ সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন হলে সেগুলাকে নরমালাইজ করার চেষ্টা করবে গোবিন্দ প্রামাণিকের মতো, এই নিপুণ রায়ের মতো, এই গয়েশ্বর রায়ের মতো দালালরা। নিশ্চিত থাকেন, সংখ্যালঘু সম্প্রদায়ের যারা জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, অনেকেই নেতৃত্ব দিয়েছেন, অনেকেই সামনে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতেই হবে। আপনারা তাকে ব্যঙ্গ করে বলতেন কৌমি মাতা, সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সিরাজগঞ্জের পূর্ণিমা রানী শিলের কথা আপনাদের মনে আছে? 12 জন বিএনপির নেতা ক্রমান্বয়ে সেই কিশোরীকে ধর্ষণ করেছে। তার মা বলেছিল তৎকালীন সময়, আপনারা একজন একজন করে আসেন, আমার মেয়েটা অনেক ছোট। এরকম ঘটনা আওয়ামী লীগের শাসনামলে ঘটে নাই। আওয়ামী লীগের শাসনামলে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, তবে সেটার মাত্রা ছিল অতি নগণ্য, বিচ্ছিন্ন ভাবে সেই ঘটনাগুলো ঘটেছে। আওয়ামী লীগ কিন্তু এগুলার সঠিক বিচার করেছে। বিএনপি ক্ষমতায় আসলে সংখ্যালঘু নির্যাতনের মাত্রা কতটা বেড়ে যায় সেটা 2001 থেকে 2006 বাংলাদেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমের সংবাদগুলো দেখেন, বুঝে যাবেন বিএনপি সংখ্যালঘুদের ঠিক কিভাবে নির্যাতন নিপীড়ন করে। সেই দিন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আবারও ফেরত আসতে চলেছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে, পশ্চিমবঙ্গে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। সেই কার্ড খেলে বাংলাদেশে মামুনুল হক, মিজানুর রহমান আজাহারি, আহমদুল্লাহ, এই বদমাইশরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনকে বৈধতা দেবে। আর বিএনপির দালাল গয়েশ্বর পরিবার তো থাকবেই। দেখেন, যা ভালো মনে করেন, জানানো প্রয়োজন ছিল। বাংলাদেশি সংখ্যালঘু ভাই ও বোনেরা, আপনারা কৌমি মাতা ব্যঙ্গ করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে অনেক খুশি হয়েছিলেন। 5 আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পালন করেছেন। এখন আপনাদের এই বঙ্গে বসবাস করার অনেক বেশি কঠিন হয়ে যাবে, যেটা আমরা মোটেও প্রত্যাশা করি না। ভালো থাকবেন।